শাশ্বতী রায়ের লেখা গল্প উত্তরণ। অবসরপ্রাপ্ত বন্ধুদের সঙ্গে সান্ধ্য আড্ডাটি সেরে সবে বাড়ি ফিরেছে রাজেন। ক্লান্ত হাতে ডোরবেল বাজাতেই 10 সেকেন্ডের মধ্যে খুলে গেছে দরজা। এই বাড়ির একটা সুবিধা হলো রাজেনকে কখনো দুবার বেল টিপতে হয় না। দীপা যেন তার প্রতীক্ষাতেই থাকে। এখন এর জন্য রাজেন নিজের সময়জ্ঞানের তারিফ করবে নাকি দীপার, আজও বুঝে উঠতে পারল না। শুধু জানে ছন্দপতন শব্দটাই হয়তো দীপার অভিধানে নেই। ঘরে ঢুকেই ঘেম ও টি শার্টটা ছেড়ে হালকা ফতুয়াতে নিজেকে বদলে নিল রাজেন। টিভির সামনে এসে বসেছে। রিমোট হাতে পটপট বদলে ফেলছে চ্যানেল। খবরের চ্যানেলে এসে বৃদ্ধাঙ্গুলি স্থির হয়েছে। বেশ জমে উঠেছে আজ তর্ক বিতর্ক। দীপাও এসে গেছে চা আর ক্রিম ক্রেকার বিস্কুট নিয়ে। আরাম করে চায়ে চুমুক দিল রাজেন। আর চোখে একবার দেখল স্ত্রীকে। দীপা পাশের ডিভানে, একটা চলতি ম্যাগাজিনে চোখ তার। পড়ছে না ছবি দেখছে বুঝতে পারল না রাজেন। টিভির এই শোরগোলে বইয়ের একটা শব্দও তো মগজে ঢোকার কথা নয়, তবু বলবে না ভলিউম কমাতে। আশ্চর্য জেদ। সামান্য গলা ঝাড়ালো রাজেন। বলছি, মুনের সাথে কি কথা হয়েছে তোমার? যন্ত্রমানবী মুখ তুলেছে এবার। চশমাটা নাকের মাঝে নেমে এসেছে। ফোন করেছিলাম সকালে, বলল তো ঠিক আছে। খেতে পারছে এখন নাকি আজও বমি? বমি তো শুধু আমিষের গন্ধে আসছে, বাকি সব কিছুই তো মোটামুটি খেতে পারছে। ওহো, তা ওই নবাব উত্তরটি কি ফিরেছেন ট্যুর থেকে? আগামীকাল ফিরবে। সংলাপ শেষ। দীপা আবার ডুবে গেছে বইয়ের পাতায়। একা একাই গজগজ করতে লাগলো রাজেন। ভারী তো কাজ। এরকম অবস্থায় বউকে ফেলে উনি কাজ দেখাচ্ছেন। বাড়িতে মুনের খেয়াল রাখার জন্য আছেটা কি? ওই বয়স্ক শাশুড়ি পারে? উল্টে ওনাকেই তো মুন দেখছে। বললাম এখানে দিয়ে যেতে মেয়েটাকে, তাও করলো না। কি যুক্তি? না, কলকাতায় নাকি সিজারিয়ান করাটা ফ্যাশন এখন, আর তিনি সেটা করাবেন না। গোয়ার ছেলে একটা। ওকে গালাগালি দিচ্ছ কেন? সৌম্যের অসুবিধা হবে বলে মুন নিজেই তো আসতে চায়নি। ছাড়ো তো, ওসব কি মুনের মনের কথা নাকি? ওই ছেলের ভয়ে বলছে ওসব। কি যা তা বলছো? সৌম্য ভয় দেখায় মুনকে? হ্যাঁ বলছি, না হলে আমার মেয়ে আমার কাছে আসতে চায় না। এ লোকের সঙ্গে তর্ক করা বৃথা। দীপা ম্যাগাজিন রেখে উঠে পড়ল। রাতে রুটি করবে। ধীর পায়ে রান্নাঘরের দিকে এগোচ্ছিল দীপা। ল্যান্ডফোনের শব্দে থেমে গেল। সে ফোনটা ধরার আগেই রাজেন উঠে এসেছে। হ্যালো, কে মুন? বল মা, এই এক্ষুনি তোর কথা হচ্ছিল। অনেক দিন বাঁচবি। বাপি, আমার খুব পেন হচ্ছে। সৌম্যও নেই। আমার খুব ভয় করছে বাপি। হ্যাঁ, কি বলছিস? কিন্তু তোর তো এখনো দেরি আছে। আমায় দাও তো ফোনটা। দীপা হাত বাড়ালো ফোনের দিকে। রাজেনের মুখ কাগজের মতো সাদা। বিহলের মতো এগিয়ে দিয়েছে রিসিভার। হ্যাঁ মুন, কি হয়েছে? মেয়ের সাথে হাঁ করে যাচ্ছে দীপা। আর দাঁড়িয়ে থাকতে পারল না রাজেন। টলতে টলতে সোফায় গিয়ে বসেছে। মিনিট দুয়েকের মধ্যে দীপাও ফোন রেখে দিল। রাজেনের সামনে এসে দাঁড়িয়েছে। চিন্তার ভাঁজ তার কপালেও। শোনো, মুনের লোয়ার অ্যাবডোমেনে পেন হচ্ছে। 8 মাস তো হয়ে গেল। প্রথম বাচ্চা অনেক সময় একটু আগেই হয়ে যায়। ওকে এখন অ্যাডমিট করাচ্ছে। কে নিয়ে যাচ্ছে? আছেটা কে ওখানে? মেয়েকে নিয়ে দুশ্চিন্তায় চিৎকার করে ফেললো রাজেন। আহা, ওরকম চিৎকার করছো কেন? ওদের পাশের ফ্ল্যাটে যারা থাকেন তাদের সাথে কথা বলে ওর শাশুড়ি সব ম্যানেজ করেছেন। আর আসল লোক কী করছেন? ফুর্তি মারছেন ট্যুরে গিয়ে? ভদ্রভাবে কথা বলো। সৌম্য তোমার ছেলের মতো। কটা বাজে এখন? কটা বাজে? আমি এক্ষুনি দিল্লি যাব। কি পাগলামো করছো? রাত 9টা বেজে গেছে। এক্ষুনি বেরোলেও লাস্ট ফ্লাইট পাবো না। কি ভেবে সামান্য শান্ত হলো রাজেন। পরক্ষণে তাড়া লাগিয়েছে। তুমি গোছগাছ করে নাও, আমি সামনের সাইবার ক্যাফে থেকে টিকিটটা কেটে আনি। কাল সকালের প্রথম ফ্লাইটেই আমরা যাব। টিকিট কেটে এনেছে রাজেন। পরিচিত একটা ট্যাক্সিওয়ালার সাথে কথাও হয়ে গেছে। কাল ভোর 4টেয় বেরোতে হবে।
মুনের শাশুড়ির সাথেও এর মধ্যে বার দিয়ে কথা হয়েছে। ব্যথাটা বাড়ছে ক্রমশ। ওদের পাশের ফ্ল্যাটের এক পাঞ্জাবি ভদ্রমহিলা আজ মুনের সাথেই থাকবে হসপিটালে। ঘরের ভিতরে পাগলের মতো পায়চারি করছিল রাজেন। ভয়ঙ্কর রাগ হচ্ছিল সৌম্যের উপর। মেয়েটার এই অবস্থায় ওকে ট্যুরে যেতেই হলো। একেই তো থাকে অত দূরে, ইচ্ছে থাকলেও হুট করে চলে যাবার উপায় নেই। মেয়েটার এই অবস্থায় কত কি খাওয়াতে স্বাদ হয়, কিন্তু উপায় কি? বাপ সোহাগী মেয়ে তো এখন বরের কথায় ওঠে বসে। দুশ্চিন্তায় পাগল লাগছিল রাজেনের। এ কেমন পরীক্ষা নিচ্ছে ঈশ্বর? কোন অপরাধের শাস্তি দিচ্ছে তাকে? দীপা রাতের খাবার জন্য ডাকছে। অনিচ্ছাসত্ত্বেও খাবার টেবিলে এলো রাজেন। বাটিতে বাটিতে ডাল তরকারি সাজিয়ে ফেলেছে দীপা। ক্যাসারোল থেকে রুটি বের করে প্লেটে তুলে দিচ্ছে। টুকটাক প্রশ্ন করছে রাজেনকে, টক দই খাবে কিনা, খেলে তাতে চিনি ক চামচ। অবাক হচ্ছিল রাজেন। আশ্চর্য মহিলা তো, কি নির্বিকার মুখ। রাজেনের উদ্বেগটা কি আদৌ স্পর্শ করছে না দীপাকে? মেয়ের ব্যাপারে কবে থেকে এত নিরুত্তাপ হয়ে গেল দীপা? কি হলো, খাও, রুটি ঠান্ডা হয়ে যাচ্ছে তো। দীপার কথায় সামান্য সচল হলো রাজেনের আঙুল। ডালে রুটি ডুবিয়ে মুখে তুলেছে। নরম রুটি, তাও গলা দিয়ে নামছে না। গলার কাছে কি যেন আটকে রয়েছে। রুটি না কান্না বুঝতে পারছিল না রাজেন। খেয়ে উঠে জলদি রান্নাঘরটা পরিষ্কার করে ফেলল দীপা। বাসন কটা ফেলে রাখবে কি না ভাবতে ভাবতে মেজেই ফেলল। বলা তো যায় না মেয়ের কাছে কদিন লাগবে, ততদিন এই এঁটো বাসনগুলোও পড়ে থাকবে। সব সেরে দীপা যখন ঘরে এলো, রাজেন তখনও সিগারেট হাতে জানালায় দণ্ডায়মান। এত রাতে সিগারেট খাচ্ছ যে, শোবে না? এই যাবো এবার। তোমার গোছগাছ হলো? হ্যাঁ, সব হয়ে গেছে, শুধু টুথব্রাশ দুটো বাকি। কাল সকালে ব্রাশ করার পর হ্যান্ডব্যাগে নিয়ে নেব। তুমি কিন্তু অযথা টেনশন করছো। অযথা টেনশন করছি? তুমি এ কথা বলতে পারলে? তুমি না ওর মা, কি করে এত নিষ্ঠুর হচ্ছ? বললাম তো, তুমি একটু বেশি উতলাই হয়ে পড়ছো। গিয়ে দেখবে সব ঠিক আছে। তোমার মুখ থেকে মুনকে নিয়ে আর একটা কথাও শুনবো না। আচ্ছা ঠিক আছে, শোবে চলো, আর রাত করো না, কাল ভোরে উঠতে হবে। কেমন অসহায় চোখে দীপাকে দেখতে দেখতে শুতে চলে গেল রাজেন। পিছন থেকে রাজেনকে দেখছিল দীপা। 29 বছরের পুরনো স্বামীকে আজ কেমন অচেনা অচেনা লাগছে। আজ অবধি কোনো কিছু নিয়ে রাজেন কি এত উদ্বিগ্ন হয়েছে? বোধ হয় না। একই ঘরে একই বিছানায় দিন রাত্রি যাপনের পরেও কি দীপা জোর গলায় বলতে পারবে তার ভালো থাকা বা মন্দ থাকায় রাজেনের কোনো তফাৎ হয়? হয় না। এ সত্য এত বছরে মেনেও নিয়েছে দীপা। তবু আজও কেন বুকের ভেতরটা চিনচিন করে। অনুভূতিটা কি মরে না তবে? খুব ভোর ভোর উঠে বেরিয়ে পড়েছে স্বামী স্ত্রী, একরাশ দুর্ভাবনাকে সঙ্গী করে। তাদের যাদবপুরের বাড়ি থেকে এয়ারপোর্টে যেতে ঘণ্টাখানেক লাগে। তবে এই ভোরে ট্রাফিক নেই বললেই চলে। গাড়ি বাইপাসে পড়তেই ঠান্ডা বাতাস ঝাঁপিয়ে পড়েছে জানালা দিয়ে। ড্রাইভারকে কাঁচটা তুলে দিতে বলল দীপা। রাজেনের এখন এসব দিকে খেয়ালই নেই। তার দৃষ্টি বাইরে নিবদ্ধ। অন্ধকার দেখছে বা হয়তো দেখছে না। এই মুহূর্তে মানুষটার জন্য বড্ড মায়া হচ্ছিল দীপার। রাতে শুয়েও ছটফট করছিল রাজেন। দীপা স্পষ্ট টের পেয়েছে। মান অভিমান সরিয়ে সিটের উপর পড়ে থাকা রাজেনের হাতের উপর নিজের হাতটা রাখল সে। চমকে তাকালো রাজেন, কিন্তু হাতটা সরিয়েও নিল না। হয়তো এই দুঃসময়ে এটুকু ভরসা চাইছিল সে। প্লেন দিল্লির মাটি ছুঁতেই আর এক মুহূর্ত তর সইছিল না রাজেনের। ব্যাগ দুটো হাতে নিয়ে হরিণ পায়ে এয়ারপোর্টের বাইরে এসেছে। ক্যাব বুক করে ফেলেছে মুহূর্তে। হু হু করে ক্যাব ছুটছে বসন্ত বিহারের পথে। দীপা ইতিমধ্যে ফোন করে খবর নিয়েছে মেয়ের। সকাল 7টা নাগাদ লেবার রুমে নিয়ে যাওয়া হয়েছে মনকে। এখন 8:30 বাজে, এখনো কোনো খবর নেই। তবে সৌম্য এসে পড়েছে, এটুকুই শান্তি। রাজেনের যদিও তাতে কোনো তাপ উত্তাপ নেই। তার সমস্ত চিন্তা এখন কেন্দ্রীভূত হয়েছে মুনের ডেলিভারির পদ্ধতির উপর। তুলোই মুড়ে মানুষ করা তার মেয়ে অত যন্ত্রণা নিতে পারবে কি? কে জানে কেমন অবস্থা মেয়েটার। গিয়ে সুস্থ অবস্থায় দেখতে পাবে তো মেয়েটাকে। হসপিটালের বাইরেই অপেক্ষা করছিল সৌম্য। রাজেন দীপা ট্যাক্সি থেকে নামতেই হাসি মুখে ছুটে এসেছে সে।
ব্যাগ দুটো হাতে তুলে নিয়ে ওয়েটিং রুমের পথ দেখাচ্ছে শ্বশুর শাশুড়িকে। সৌম্যের হাসি হাসি মুখ দেখে পিত্তি জ্বলে যাচ্ছিল রাজেনের। ওয়েটিং রুমে এসেও স্থির হয়ে বসতে পারছিল না সে। দম বন্ধ হয়ে আসছে যেন। বারবার সৌম্যকে দিয়ে খবর নেওয়ার চেষ্টা করছে মেয়ের। অথচ এই ছেলে নির্বিকার চিত্তে বসে মোবাইল ঘাঁটছে। কি হলো? তুমি একবার খবর নাও। রিল্যাক্স বাবা, আপনি এরকম করছেন কেন? এভরিথিং উইল বি ফাইন। ডক্টর মিশ্রার উপর আমার পুরো ভরসা আছে। আপনার মেয়েকে আমি যাত্রার আন্ডারে রাখিনি। হঠাৎ করে যেন মাথায় রক্ত চড়ে গেল রাজেনের। চিবিয়ে চিবিয়ে বলল, তুমি যে কত বড় রেসপন্সিবল তা আমি বুঝে গেছি। কে তোমায় ওস্তাদি করে নর্মাল ডেলিভারি করাতে বলেছিল? এই কি যাতা বলছো ওকে? ওরও কি ভাবনা কিছু কম হচ্ছে? দীপা চেয়ার ছেড়ে উঠে এসেছে। বলুন তো মা, আপনিই বলুন। সৌম্য হাসছে ম্লান মুখে। আমার মেয়ের যদি কিছু হয় সৌম্য, তাহলে? দুহাতে মুখ ঢেকে কেঁদে ফেলল রাজেন। আহা, থামবে তুমি? সৌম্য, তুমি কিছু মনে করো না। মুনের ব্যাপারে ও এরকমই। সৌম্য কি বুঝলো কে জানে, একটু দূরে গিয়ে বসেছে। তুমি কি শুরু করেছো বলো তো? জামাইয়ের সাথে এভাবে কেউ কথা বলে? দীপা এসে বসলো রাজেনের পাশে। জ্বলন্ত দৃষ্টিতে স্ত্রীকে দেখছে রাজেন। উফ, জামাইয়ের হয়ে কাঁদুনি গাইছে। ছোকরার দিব্যি জপিয়ে ফেলেছে তো শাশুড়ি মাতাকে। তবে শ্বশুরকে পারবে না। বউয়ের চেয়ে তোর কাজ আগে। সেও তো বাবা হয়েছে। দীপার ওই অবস্থায় সে কি এমন দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছিল কোনোদিন? ভাবনাটা মনে আসতেই জোর ঝটকা লেগেছে মস্তিষ্কে। কোত্থেকে যেন ফেলে আসা একটা দিন ভেসে উঠল চোখের সামনে। মুন আসা তখনও মাস চারেক বাকি। দীপা সেদিন আল্ট্রাসাউন্ড হবার কথা। স্বাভাবিকভাবেই খুবই চিন্তায় ছিল দীপা। বারবার বলছিল সব কিছু ঠিক হবে তো। সেদিন আবার সকাল থেকে জল ছাড়া অন্য কিছু খাওয়া বারণ ছিল দীপার। ডাক্তার 12:30টাই টাইম দিয়েছিলেন। প্রায় 12টা নাগাদ হন্তদন্ত হয়ে বাড়িতে ঢুকেছিল রাজেন। দীপাকে কিছু বলতে না দিয়েই ব্যস্ততার সাথে জানিয়েছিল সে আজ আল্ট্রাসাউন্ডের জন্য যেতে পারবে না। কারণ তার এক বন্ধু নীলাঞ্জনের স্ত্রীর জন্ডিস হয়েছে এবং নীলাঞ্জন ব্যবসার কাজে শহরের বাইরে। যদিও নীলাঞ্জনের শ্বশুর শাশুড়ি এসে গেছেন, তবুও বন্ধুত্বের সুবাদে রাজেনকে একবার যেতেই হচ্ছে। দীপা ক্লান্ত গলায় বলেছিল, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট তো নেওয়া আছে আমার। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দীপা। মাও বলল ওর ওয়াইফকে দেখতে যেতে। মা যখন এত করে বলেছে তখন ওখানেই যাওয়া উচিত। 2-1 দিনের মধ্যেই তোমার আল্ট্রাসাউন্ডের জন্য নিয়ে যাব। বাড়ি থেকে বেরোবার সময় কানে ভেসে এসেছিল দীপার গলা। আমি তো সকাল থেকে কিছু না খেয়ে বসেছিলাম তোমার অপেক্ষায়। রাজেন সে কথায় ভ্রুক্ষেপ না করেই বেরিয়ে পড়েছিল বাড়ি থেকে। বুকটা কেমন মুচড়ে উঠল রাজেনের। সেদিন নীলাঞ্জনের বাড়িতে গিয়ে সব মোটামুটি স্বাভাবিকই দেখেছিল সে। মনটাও হালকা হয়ে গিয়েছিল। তবু আজ কেন সেদিনের ঘটনাটা বুকের উপর বোঝার মতো চেপে বসেছে? কেন অপরাধ বোধ হচ্ছে? কেন মনে হচ্ছে সেদিন দীপার তাকে অনেক বেশি প্রয়োজন ছিল? শুধু কি সেদিন? তারপরেও তো কতবার দীপাকে অপেক্ষা করিয়েছে রাজেন। কথা রাখতে না পেরে অবলীলায় একটা ছড়ি ছুঁড়ে দিয়েছে। দীপার অভিমান, যন্ত্রণা, কান্না কোনোটারই মূল্য দিয়েছিল রাজেন। আর যদি ওই মানবী যন্ত্রে পরিণত হয়েই থাকে, তবে তার দায় কার? অবচেতনে যেন ধরেই নিয়েছিল রাজেন, বউ তো তার নিজেরই, কোথায় আর যাবে। আলাদা করে কোনোদিন দীপার অভিমান ভাঙানোর চেষ্টাও করেনি। আর ভালোবাসি বলারও প্রয়োজন বোধ করেনি সে। আজ মনে হচ্ছে দরকার ছিল, বড্ড দরকার ছিল। মাইকে গমগমে ঘোষণায় ভাবনার জাল ছিঁড়ে গেল রাজেনের। মুনমুন সিনহার বাড়ির লোককে ডাকা হচ্ছে। ব্যস্ত পায়ে এগিয়ে গেল সৌম্য। পিছন পিছন দীপাও। শুধু রাজেনেরই পা আর চলে না। লিফটের দিকে এগিয়েও আবার ফিরে এসেছে দীপা। কি হলো, যাবে না? না, তোমরা যাও। এ আবার কি কথা? চলো, ছেলেটা দাঁড়িয়ে আছে আমাদের জন্য। রুমালা চোখ মুছে উঠে দাঁড়ালো রাজেন। দীপার পিছন পিছন এগোলো লিফটের দিকে। লেবার রুমের বাইরে 2-3 জন সিস্টার দাঁড়ানো। মুনের নাম বলতেই ঝলমল করে উঠেছে তাদের মুখ। মুন ভালো আছে। ফুটফুটে ছেলে হয়েছে মুনের। সৌম্য আর দীপা নার্সারির দিকে যাচ্ছে বাচ্চাটাকে দেখতে।
মনকে একটু পরে বেডে দিলে বাড়ির লোকেরা দেখা করতে পারবে। বড় একটা আলোর নিচে শুয়ে আছে ছোট্ট শিশুটা। সৌম্য এক ঝলক ছেলেকে দেখেই নিচে চলে গেছে তার মাকে নিয়ে আসতে। রাজেনের মন আজ আর অন্য কোনো দিকে নেই। একটা ছোট্ট স্মৃতি তাকে ভিত থেকে নাড়িয়ে দিয়েছে। চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তার অপদার্থতা, দায়িত্বজ্ঞানহীনতা। অপরাধ বোধ নামক কীটের দংশনে ক্ষতবিক্ষত হচ্ছে সে এই মুহূর্তে। 29 বছরের জমে থাকা গ্লানি আজ একদিনে সে মুছে ফেলতে পারবে না। তবু চেষ্টাটুকু করতে দোষ কি? পায়ে পায়ে দীপার দিকে এগিয়ে গেল রাজেন। মুগ্ধ দৃষ্টিতে দীপা তাকিয়ে আছে নাতির দিকে। জানলা দিয়ে আসা ভোরের আলোয় দীপার শান্ত স্নিগ্ধ মুখখানা যেন আরো সুন্দর হয়ে উঠেছে। দীপার কাছ ঘেঁষে দাঁড়ালো রাজেন। প্রায় ফিসফিস করে বলে উঠল, অনেক অন্যায় করেছি তোমার সাথে। পারবে আমায় ক্ষমা করতে? একটা সুযোগ অন্তত দেবে আমায় ভুলগুলো শোধরানোর? অপলক দৃষ্টিতে রাজেনকে দেখছিল দীপা। কত কথা ভিড় করে আসছে, তবু একটা শব্দও ফুটল না মুখে। নিঃশব্দে রাজেনের কাঁধে মাথা রাখল সে। এখনো অনেক পথ চলা বাকি তাদের, একসাথে এভাবেই। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক হাইপ শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।